শফিক সকাল সকাল বের হয় জঙ্গলে যাওয়ার জন্য। ও গিনি, কই গেল গো গিনি? জলদি জলদি আহ না, খেতে দাও, জঙ্গলে যাই। আগে বসে পড়ো, তারপরেই না খেতে দিব। সকাল সকাল কোথায় যাবে গো? যাই যাই জঙ্গলের দিকে, যদি কোনো পশু শিকার করতে পারি। 4 দিন থেকে একটানা বৃষ্টি, কেউ তো জঙ্গলে যেতে পারছে না, তাই 4 দিনের বড় বড় শিকার পড়ে আছে। কিছুদিন আগে এভাবে বৃষ্টির কারণে কেউ জঙ্গলে যায়নি, তখন হরিপদের জঙ্গলে মস্ত একটা সে হরিণ শিকার করেছে, জানো গিন্নি? কিন্তু বৃষ্টি পুরো এখনো সারেনি। আকাশে এখনো মেঘলা মেঘলা, মেঘ যেন জমে আছে। কি জানি কখন বৃষ্টি নামবে, জলদি জলদি ঘরে ফিরবে। আচ্ছা আচ্ছা, চিন্তা করো না, আমি বৃষ্টি নামার আগেই বাড়ি ফিরবো। শফিক ও মায়ার 15 বছরের শাদীশুদা জীবনে ওদের কোনো সন্তান নেই। সন্তানের জন্য অনেক ডক্টর ও বৌদের কাছে তারা গিয়েছিল, তাতে কোনো কাজ হয়নি। অবশেষে আশা ছেড়ে দিয়েছে, তাই স্বামী স্ত্রী এভাবেই তাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। বাড়িতে বউরে কই আসলাম, কিছুই হবে না, কিন্তু জঙ্গলে যেতে না যেতেই পুরো যে মেঘে ঢেকে যাচ্ছে, এই বুঝি বৃষ্টি আসবে। তাড়াতাড়ি পা চালাই, ওই জঙ্গলের দিকে যাব। ভয় করতেছে, কোনো বাঘ আসে আবার খেয়ে ফেলবে না তো? শফিক ভয়ে ভয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়ে। সেখানে কিছু কান্নার আওয়াজ সে শুনতে পায়। ওইদিকে একটা কি জানি আওয়াজ আসতেছে, বুঝতেও তো পারি না, যাই আগায় আগায় যাই। শফিক ভয়ে ভয়ে একটু একটু করে এগিয়ে সেখানে গিয়ে দেখে ও মা, এ তো একটা বাচ্চা। এই গভীর জঙ্গলে একটা বাচ্চাকে আসলো কোথা থেকে? দেখে যা মনে হয় এই বর্বর সময় কেউ এসে ফেলে দিয়ে চলে গেছে। আরে সদ্য একটা বাচ্চাকে কে ফেলে দিয়ে চলে গেছে? মানুষ কতটা নির্দয়ী হইলে এই কাজ করতে পারে? শফিক সেখানে পড়ে থাকা বাচ্চাকে কোলে তুলে নেয়। তুই যেহেতু আমার কাছে এসেছিস, তোকে আমি আমার কাজেই রাখবো। আমার কোনো সন্তান নেই, তাই তুই হবি আমার সন্তান। এই বলে শফিক সেই বাচ্চাকে নিয়ে বাড়ি চলে আসে আর জোরে জোরে তার স্ত্রী মায়াকে ডাকে। গিনি, ও গিনি, বাইরে এসো, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আসি, তোমার কি ধৈর্য নেই? একতলা চিৎকার করে যাও। ঘরে কিছু কাজ করতেছি না, তাই একটু সময় লাগবে। বলো তো এখন কি হয়েছে? শফিক এর হাতে বাচ্চাটা সে মায়াকে দিয়ে দেয়। ও মা, এই বাচ্চা তুমি কোথায় পেলে? তুমি না জঙ্গলে গিয়েছিলে, তাহলে তুমি বাচ্চা নিয়ে আসলে কি করে? চুরি করেছো না? তারাও গিনি কইতাছি, একবারে এত কথা কইলে কিভাবে কমু? আস্তে আস্তে কও। আর জঙ্গলে তেমন ভালো পরিবেশ ছিল না, তেমন কিছু খুঁজেও পাইনি, তাই আমি গভীর জঙ্গলে ঢুকে পড়েছিলাম। সেখানে মাটিতে পড়ে আছে এই বাচ্চাটা কান্না করে। তুমি বলো গিনি, আমি এইটুকু একটা বাচ্চারে ফেলে কি আসতে পারি? তাই নিয়ে চলে আসলাম। আমার কি মনে হয় গিনি, এই বাচ্চারা কোনো এক রাজ পরিবারে জন্ম নিয়েছে। সেখানে তাকে সৎ মায়ের চক্রান্ত করে রাজাকে না বলে এই বাচ্চাটাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছে ওরা। বলো, এর সাথে একটা আমি লোকেটও পেয়েছি যেটা চক চক করছে, আর সেটা দেখি মনে হয় সেটা কোনো রাজ পরিবারই। আমি কিছু জানি না, শুধু এ আমার সন্তান। ভগবান ওকে আমার কাছেই পাঠিয়েছে। হয়তো ভগবান আমার কথা শুনছে, আমার সন্তান নেই তাই। এই যে কি রে, কি দেখছিস? আমি কে? আমি হলাম তোর মা, আর এ হলো তোর বাবা। তোর নাম আজকে থেকে পরি। শফিক ও তার বউ জঙ্গলে পড়ে থাকা বাচ্চাটিকে নিজের সন্তান হিসেবে মেনে নেয়। তারা ভাবে ভগবান এই বাচ্চাটিকে তাদের কাছেই পাঠিয়েছে। কই গো, কই তুমি? ও, তুমি এখানেই তো আছো। আমাদের পরি যে কান্না করছে, তুমি দেখতে পাচ্ছ না? পরির দিকেই তাকিয়ে থেকে কি দেখছো? পরি যে খিদে পেয়েছে,
যাও ওর জন্য দুধ নিয়ে আসো। তাই ওর খিদে পেয়েছে, আমি তো দাঁড়িয়ে এখানে আছি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তুমি তো কিছুই জানো না, শুধু বাবা হয়েছো, ও এখন দুধ খাবে। যাও বাজার থেকে দুধ নিয়ে আসো। তোর বাবা কিছুই জানে না, তুই বড় হয়ে আচ্ছা করে শাসন করিস। পরীকে ওরা অনেক ভালোবাসে। শফিক ও মায়ার পরী ছিল একমাত্র মেয়ে। দেখতে দেখতে পরী এখন অনেক বড় হয়েছে। শফিক ও মায়া ধনী না হয়েও পরীকে তারা রাজকুমারীর মতো লালন পালন করে। কই গো গিন্নি, কোথায় আমাদের পরি কোথায়? বাবার ডাক শুনে পরী বিছনা থেকে দৌড়ে বাইরে বের হয়। বাবা, তুমি এসে গেছো? আমার জন্য নতুন ড্রেস কোথায়? আমি কি তোকে বলেছিলাম আমি তোর জন্য ড্রেস নিয়ে আসবো? আমি তো ভুলেই গেছি। তুমি ড্রেস আনোনি? তোমার সাথে কোনো কথা বলবো না। বাবা মেয়ের খুনসুটি দেখে তার মা হেসে বলে, তুমিও না গো পারো, মেয়েটাকে আর কত জ্বালাবে। না না, এই যে পরি, তোর নতুন ড্রেস, আমার পরের জন্য আমি নতুন ড্রেস জানবো না? তা কি করে হয়? তুই যে আমার রাজকুমারী। বাবার কাছ থেকে নতুন ড্রেস পেয়ে পরি অনেক খুশি। সে তো নাচতেই থাকে। এভাবে দেখতে দেখতে পরি এখন বড় হয়েছে। ওর বয়স 24 বছর। ওগো, পরীটা দেখতে দেখতে কখন যে বড় হলো বুঝতেই পারলাম না। এখন ওর জন্য ছেলে দেখতে হবে, ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে। কিন্তু গিন্নি, আমি কি করে পারবো পরের বিয়ে দিতে? ও যে আমার জীবন, আমি থাকতে পারবো না গিন্নি। তাই বলে কি হয়? মেয়ে হয়েছে, বিয়ে দিতেই হবে। মেয়েদের একদিন না একদিন বিয়ে দিতেই হবে, এটাই যে নিয়ম। কোনো বাপ মায়ের চায় না যে তার ওই ছোট্ট মেয়েটাকে বড় করার পর অন্যের কাছে পাঠাতে। মন চায় আমরা ওকে বেঁধে রাখি সারা জীবন আমার কাছে। শফিক ও তার বউ পরীর বিয়ের কথা বলে, আর পরী পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বাবার কথা শোনে। মা, বাবা, এত ভাইবো না, আমি বিয়ে করব না। আমি তোমাদের ছেড়ে কখনোই থাকতে পারবো না। জানো, সত্যি আমি কত ভাগ্যবান, তাই না? তোমাদের মতো মা বাবা পেয়েছি, আমাকে তোমরা এত এত ভালোবাসা দাও। পাগলি মেয়ে আমার, তাই বললে কি হয়? মেয়ে হলে যে বিয়েই করতে হয়। শফিক পরীর বিয়ের জন্য ঘটক মশাইকে জানায়। ঘটক মশাই পরীর জন্য বিজয়নগর রাজার পুত্র বিক্রমকে দেখায়। বিক্রম ও পরীর ছবি দেখে তাকে পছন্দ করে, তাই তারা পরীকে দেখতে আসে। পরি, কাল কি তোকে বিজয়নগরের রাজকুমার দেখতে আসবে? ওরা তোর ছবি দেখে তোকে পছন্দ করেছে। আমি কখনো ভাবিনি আমার পরি ভাগ্যটা এত ভালো। না না বাবা, আমার ভাগ্যটা ছোটবেলা থেকেই ভালো। আমি যে তোমাদের মতো মা বাবা পেয়েছি। সকাল বেলা পরীকে রাজকুমার বিক্রম ও তার পিতা দেখতে আসে। তারা পরীকে দেখেই চিনতে পারে যে পরী ছিল হারানো চন্দ্রশেখরের একমাত্র কন্যা। তারা পরীকে দেখে রাজা চন্দ্রশেখরের কাছে যায়। রাজা চন্দ্রশেখর কন্যার কথা শুনে ছুটে আসে। তুমি হলে আমার হারানো সেই কন্যা যাকে আমি 24টা বছর ধরে খুঁজে চলছি। আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোমার কন্যা নই। তোমরা আমার বাবা মা হতে পারো না। আমার মা বাবা তো এরা। তুমি আমাদের চিনতে পারবে না, কিন্তু আমরা চিনতে পেরেছি। ওই যে তোমার গলায় ওই পাথরটা, ওটা কোনো সাধারণ পাথর না। ওটা হলো শেখর বংশের প্রতীক। শুধুমাত্র তোমার জন্ম হওয়ার কিছু মুহূর্তে আমাদের আক্রমণ করে শত্রুপক্ষ। শেখর বংশ ধ্বংস হয়ে অনেক মানুষ প্রাণ হারায়। তোমার জন্ম হয়, আমি আর তোমার মা তোমাকে বাঁচানোর জন্য জঙ্গলে রেখে আসি।
আর তোমার ওই গলায় পাথরটি ঝুলিয়ে দেই, যাতে আমরা তোমাকে খুঁজতে পারি। আর 24টা বছর হয়ে গেল রে মা, তোকে আমরা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছি। বাবা, মা, তোমরা কেন চুপ করে আছো? বলো না তোমরা আমাকে জঙ্গলে পাওনি। শফিক ও মালার নীরবতা পরীকে সব বুঝিয়ে দেয়। না রে ফরি, ওরা সত্যি বলছে, তোকে আমরা জঙ্গলেই পেয়েছি। যেদিন পেয়েছি সেদিনে তোর গলায় ওই পাথরটি ছিল, তাই তোর বাবা বলতো তুই কোনো রাজ পরিবারের সন্তান। দেখ, আর সেটাই সত্যি হলো। হ্যাঁ, আমরা তোকে জঙ্গলে পেয়েছি, তাতে কি হয়েছে? আমরা তোকে 24টা বছর ধরে লালন পালন করে বড় করেছি। তুই আমাদের মেয়ে। আমরা তোর আসল বাবা মা হতে না পারলেও আমরাই তোকে মানুষ করেছি, আর তুই আমাদের মেয়ে পড়ি। বেশ, আমি কিছুই জানি না, কিন্তু তোমরা যেহেতু বলছো আমি তোমাদের মেয়ে, তোমরা আমাকে নিয়ে যেতে চাও ওই রাজভবনে। ঠিক আছে, আমি যাব ওই রাজভবনে, কিন্তু আমার সাথে আমার এই মা বাবাকেও নিয়ে যেতে হবে। পরি, তুই কি বলছিস? ওরা আমাদের কেন নিয়ে যাবে? আমরা তো সামান্য মানুষ। না বাবা, আমি জানি না, ওরা আমাকে নিয়ে গেলে তোমাদেরও নিয়ে যেতে হবে। আমি তোমাদের ছাড়া কোথাও যাব না। বেশ, তাই হবে। তোমার এই পালিত মা বাবাকেও নিয়ে যাব। আমার রাজভবনে থাকার কোনো অভাব নেই। রাজা চন্দ্রশেখর পরী ও তার বাবা মাকে নিয়ে যায় রাজভবনে। আর আমাদের এই গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।